একদম ইম্পর্টেন্ট জায়গাগুলি বলে যাব আমি অঙ্কের মধ্যে, বাকি সব রাসায়নিক গতিবিদ্যা। তাহলে আমরা প্রথম ক্রমের আমরা সমাকলিত রূপটা দেখছিলাম। তাহলে প্রথম ক্রমের সমাকলিত রূপটা যদি আমরা বলি তাহলে টি সমান সমান আমরা বলতে পারি 2.303 বাই কে লগ এ বাই এ মাইনাস এক্স। নিয়ন্ত্রণকারী বিশেষ সমাকলন নিজে করে নিব, বিক্রিয়া হার নিয়ন্ত্রণকারী বিশেষ সমাকলন। হ্যাঁ হ্যাঁ ওইগুলো এসে আর কি। হ্যাঁ হ্যাঁ একটু রিডিং দিয়ে যাবো, ওগুলো পরীক্ষায় খুব বেশি আছে। উষ্ণতার উপর বেশি হলে তো ঠিক আছে, তাহলে টি 2.303। এইবার তুমি এটাকে হচ্ছে আমরা y ইকুয়ালস টু mx এর ফর্মুলায় নিয়ে আসতে পারি। y ইকুয়ালস টু mx প্লাস c। তাহলে দেখো, আমি যদি এই বিক্রিয়কের গারত্বের ভগ্নাংশটাকে যদি আমি x ধরে নিই, তাহলে y ইকুয়ালস টু mx প্লাস c আমরা কাজ করতে পারি। তাহলে নতিটা কী হবে এখানে? নতিটা হবে 2.303 বাই কে। এটা করতে পারি। কিংবা যদি আমি আমরা সময়টাকে সবসময় কোন অক্ষে রাখি? নিজের অক্ষে, মানে নিচে x অক্ষে রাখি। তাহলে আমি বলতে পারি এরকম যে, তাহলে আমি এটাকে log of a বাই a মাইনাস এক্সটাকে রাখলাম এইদিকে, তাহলে এটা উল্টা যাবে। তাহলে মাইনাস 2.303 লগ এটা রাখলাম তো k বাই 2.303 ইনটু টি। ঠিক আছে, তাহলে এটাকে আমি লগ, তাহলে এখান থেকে যদি আমি কার্ভটা করি, তাহলে এটাকে যদি আমি টি রাখি, তাহলে এটাকে আমরা নতি বলতে পারি। এটা পজিটিভ ভ্যালু না নেগেটিভ ভ্যালু? পজিটিভ ভ্যালু। তাহলে এখানে আমার কোনো রকম ছিদ্রিতাংশ আছে? সি আছে এখানে, C0। তার C0 মানে আমার এইখান থেকে উঠবে না, একদম মূল বিন্দুকে আমি, তাই তো? তাহলে আমি যদি লগ a বাই a মাইনাস এক্স যদি এইখানে রাখি, আর টিটাকে যদি আমি এদিকে রাখি, তাহলে এর দিস ওয়ান, আর এই নতিটা কত হবে? বোঝা গেল? তারপরে আরও আমরা বিভিন্ন রকমের কার্ভগুলি করতে পারি। যেরকম তুমি এর কার্ভ যদি আরও অন্যান্য সমীকরণগুলো বলো, এর অন্যান্য সমীকরণগুলো কি আছে? a সমান সমান a0 মাইনাস kt। ওটা তো সম্পূর্ণ। তার মানে এটাও আমি y ইকুয়ালস টু mx দিয়ে করতে পারি। তাহলে এখানে টিটা কি আমার x অক্ষ, তাহলে আমার এটাও ধ্রুবক পদ, আর এটাও হচ্ছে আমার তাহলে mx, mটা এই a0 এইটুকু আমরা এটাকে এরকম ভাবে করতে পারি না, e টু দি পাওয়ার মাইনাস mx করতে পারি না, e টু দি পাওয়ার মাইনাস mx, কারণ এটা তো আমার t, এটাই তো আমার x। তাহলে আমরা যদি এখানে করি, তাহলে এখানে আমরা রাখলাম হচ্ছে বিক্রিয়কের অন্তিম গারত্ব, বিক্রিয়কের গারত্ব না এটা, আর এটাকে আমি যদি টি রাখি, তাহলে ই টু দি পাওয়ার mx এর কার্ভ কীরকম হয়? শুধু যদি ই টু দি পাওয়ার m হয়, তাহলে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর কার্ভ এরকমভাবে যাবে, আর যদি মাইনাস আসে তাহলে নতি কত? এটা ই টু দি পাওয়ার কে, এটাই তো নতি, বা নতিটা আমি ই টু দি পাওয়ার মাইনাস কে বলতে পারি। এটা লগ দিয়ে করলেও আলটিমেটলি এইরকমই আসবে। বোঝা যাচ্ছে কথাটা? তাহলে এ এর সাথে এক্স এর এরকম দেখবা আরও কয়েকটা কার্ভ আছে, মানে এদের নতিগুলো বার করা। নতি অ্যাকচুয়ালি তো তোমার এই কার্ভ দেওয়া মানে হচ্ছে নতি বার করা। দেখো আরও বিভিন্ন রকমের ইসে আছে, একটা ভার্সেস আরেকটা আছে। ইসে করো, পজ করো। ক্রমের ক্ষেত্রে দেখো, শূন্য ক্রমের সমীকরণটা আমাদের মনে আছে, আর বিক্রিয়ার কী ছিল? টি সমান সমান a0 মাইনাস a বাই কে। ঠিক আছে, না অর্ধর ক্ষেত্রে এই দেখো চলছে। তাহলে দেখো
এ সমান সমান শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে গারত্ব বনাম হচ্ছে সময়ের সম্পর্ক দেখো, তাহলে এটা হচ্ছে অন্তিম গারত্ব শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে। দেখো এ সমান সমান A0 মাইনাস কেটি, তাহলে এইখান থেকে টিটাকে সময় নিচ্ছ এক্স, তাহলে দেখো এর আগে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এর নতিটা কত হয়ে যাচ্ছে মাইনাস কে, তার মানে নিচের দিকে নামবে, আর এ হচ্ছে বিক্রিয়কের গারত্ব। তাহলে দেখো এই যে বিক্রিয়কের গারত্ব এ আর সময়কে যদি আমি এক্সে প্লট করি তাহলে দেখো নতিটা হয়ে যাচ্ছে কত মাইনাস কে, আর A0টা এখানে দেখো ছেদিতাংশ, এর জন্যই দেখো লাগছে না এখানে। আচ্ছা নদীটা কি আসলে? হ্যাঁ নতিটা হচ্ছে এই যে একটা রেখা যাবে, সে কোন ডাইরেকশনে যাবে, আইদার ধনাত্মকটা একটা তোমার নতিটা সময়ের সাপেক্ষে কি উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে, ঠিক আছে। এইটার ভ্যালুটা হচ্ছে ট্যান থিটার ভ্যালুটা, যেটা আমরা বলছি ট্যান থিটার মানটা কিভাবে নির্ভর করছে। নতি মানেই হচ্ছে ট্যান থিটা, ওর ডিগ্রি দেখাবে। যদি ট্যান থিটা মাইনাস হয় তাহলে দেখবা ওর কোথায় কোন কোন পাদে ওর নেগেটিভগুলো আছে, একটু অঙ্কের স্যারকে বলবা যখন তোমাদের সরল রেখা শুরু হবে তাহলে আর কি। আচ্ছা এবার অর্ধায়ও দেখো টি হাফ আর হচ্ছে তোমার সম্পর্ক হচ্ছে দেখো প্রাথমিক গারত্বের সাথে। টি হাফটাকে তুমি রাখছো হচ্ছে দেখো ওয়াইয়ে, আর এখানে কেটাকে রাখছো তুমি A0টাকে রাখছো তুমি হচ্ছে এক্সে, তাহলে তুমি বুঝতেই পারছো এটাকে তুমি এ বনাম অর্ধায়ু বনাম প্রাথমিক গারত্বের কার্ভ দেখো, তাহলে y ইকুয়ালস টু mx, তাহলে m কত হয়ে যাচ্ছে 1/2কে দেখো এখানে, তাহলে অর্ধায়ুর ক্ষেত্রে দেখো অর্ধায়ুর সমীকরণটা তো তাই A0/2কে, তাহলে এই টি হাফটাকে তুমি যদি y অক্ষে রাখো আর A0টাকে তুমি x অক্ষে রাখো তাহলে আমার এই সম্পর্কটা কি হয়ে যাচ্ছে y সমান সমান x/m, তাহলে 1/2কে, কিন্তু ভ্যালুটা তো ধনাত্মক, তাহলে উঠবে কোন দিকে উপরের দিকে। দেখো এর কোনো ছেদিতাংশ নাই কিন্তু প্লাস সি বলে কিছু নাই, ঠিক আছে। তাহলে এই এর যেহেতু নতিটা ধনাত্মক 1/2 1/2 হোক ভগ্নাংশ হোক কিন্তু ধনাত্মক নতি, এর জন্য দেখো 1/2কে নতিটা, এটা শূন্য ক্রমের ক্ষেত্রে বোঝা যাচ্ছে। আচ্ছা এবার চলো প্রথম ক্রমের ক্ষেত্রে দেখো বিভিন্ন এই যে লগে বনাম হচ্ছে দেখো সময়, লগে মানে আমার ওই a/a মাইনাস এক্সের ওই গল্পই, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখো নতিটা মাইনাস k/2.303 সময়ের সাপেক্ষে, ঠিক আছে। জাস্ট এই সম্পর্কটাকে তোমরা একটু যে y ইকুয়ালস টু mx আকারে যদি প্রকাশ করো তাহলে এইখান থেকে দেখো এই এর বনাম এই সম্পর্কটা শুধু y ইকুয়ালস টু mx প্লাস c বা লগের যে সমস্ত রিলেশনগুলি আছে সেগুলি ধরলেই হলো। এবার log xটাকেই তুমি y ধরে নিচ্ছ, অসুবিধা তো নাই, তুমি তো এখান থেকে a ধরছো না, তুমি a ধরলেও হবে। এখানে আবার দেখো log A0/a এটা সমান সমান দেখো প্লাস হয়ে গেল, কিছুই না এখানে শুধু দেখো আমার ফর্মুলা হচ্ছিল কি t সমান সমান 2.303 log a/a মাইনাস x, তো তাহলে a/a0 তাই তো। তাহলে এখন এইটাকে তুমি যদি একটা y ইকুয়ালস টু mx প্লাস c যদি ধরে দাও, তুমি যদি এটাকে y ধরো এটাকে m ধরো, এটাকে যদি এই গোটাটাকে a ধরো তুমি করতে পারো। এটাকে তুমি যদি y ধরো, যদি তুমি log a/a0 আমরা যেটা দেখাচ্ছিলাম এটাকে তুমি যদি y রাখো তাহলে এখান থেকে কি হয়ে যাচ্ছে k/2.303 ইন্টু t, তাহলে এটা আমার তাহলে y ইকুয়ালস টু mx প্লাস c a/a0 তো আরে প্রাথমিক ও সরি A0/a, ঠিক বলছো, হ্যাঁ A0টা প্রাথমিক, আমি ওটাই বললাম, ঠিক আছে। কিন্তু যদি a/a0 করো তখন তো উল্টায় যাবে, ইনভার্স হয়ে যাবে। যদি এখান থেকে যদি log a/a0 করো তাহলে লগের ইনভার্স হয়ে গেল না এটা A0/a, তার মানে এখানে তুমি একটা মাইনাস বসাই দিতে পারো k/2.303 ইন্টু টি। শুধু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে a/a0 বলছে লগ না A0/a, ঠিক আছে। আমাদের বেসিক ফর্মুলায় ছিল হচ্ছে A0/a, যেখানে আমরা ধনাত্মক নিয়ে করছি। যদি এখন a/a0 করো তাহলে লগের ইনভার্স হয়ে যাবে, এটা ইনভার্স মানে এর পাওয়ারটা সামনে চলে আসবে লগের, সেখানে চিহ্নটা পরিবর্তন হবে লগের নিয়ম অনুযায়ী। তাহলে বুঝতে পারলে এই কার্ভগুলো নিয়ে খুব ইম্পর্টেন্ট, এখান থেকে একটা কার্ভ কিন্তু আসেই, ঠিক আছে, আর টি হাফ দিয়েও আসে। শুধু লেখচিত্রগুলো দেখাইতে বলবে আর কিচ্ছু না, এটুকুই আগের দিনের বাকি ছিল। হ্যাঁ না এটুকু জিনিস আগে জানবো, বিক্রিয়ার সংঘর্ষ তত্ত্ব, একটা হচ্ছে ট্রানজিশন স্টেট থিওরি, ঠিক আছে। সংঘর্ষ তত্ত্ব কীরকম দেখো, যখন কোনো বিক্রিয়া হবে
তখন কিন্তু একটা বিক্রিয়ক আর একটা বিক্রিয়াজাত দুইজন কিন্তু ওদের নিউক্লিয়াসগুলো কিন্তু একসাথে এসে ধাক্কা লাগবে, না হলে তো বিক্রিয়াটা হচ্ছে না। যেরকম জল আর চিনি একসাথে আমরা যতক্ষণ অবধি না মেশাবো ততক্ষণ পর্যন্ত তো আর আমি শরবত পাচ্ছি না। তাহলে এটা একটা প্রক্রিয়া, তাই তো? অর্থাৎ জলের অণুগুলি আর চিনির অণুগুলি একসাথে সংঘর্ষ লাগবে। তাহলে এই সংঘর্ষের জন্য কি এমনি এমনি সংঘর্ষ লাগবে? এই দেবজ্যোতি আর তন্ময় কি এমনি এমনি ঝগড়া করবে? শত্রু হইলেও তো এমনি এমনি ঝগড়া করবে না, একটা একটা চিঙ্গারি লাগাইতেই হবে, তাই তো? তাহলে একটা আমাকে কোনো ক্লু লাগবে বা একটা কোনো কারণ লাগবেই। সেই কারণটা কি? সেই কারণটা হচ্ছে শক্তি। একটু পরিমাণ কোনো বিক্রিয়ার ক্ষেত্রে দেখবো না এরা স্পন্টেনিয়াসলি মানে নিজে নিজেই হয়তো ঝগড়া লেগে গেল, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখবো যে কিছু পরিমাণ শক্তি আমাদের সাপ্লাই করতে হবে। তাহলে একটা সংঘর্ষ তত্ত্বতে কী বলে? সংঘর্ষ তত্ত্বতে বলে যে এরা পাশাপাশি এসে সংঘর্ষ করবে, সংঘর্ষ করে তারপরে সেখান থেকে প্রোডাক্ট তৈরি করবে। দুই বা দুইয়ের অধিক একসাথে অণুগুলি কম্বাইন্ড হবে, কম্বাইন্ড হয়ে সংঘর্ষ তত্ত্ব হবে। এইবার এগুলির জন্য কিন্তু শক্তির প্রয়োজন। একটা কোয়েশ্চেন পরীক্ষায় খুব আসে যে দ্বিআণবিক, ত্রিআণবিক বা উচ্চ আণবিক যেগুলি বিক্রিয়া, মানে যেখানে অনেকগুলো অণু একসাথে এসে বিক্রিয়া করে, ঠিক আছে, সেই বিক্রিয়াগুলি বাস্তবে পাওয়া যায় না, সত্যিই পাওয়া যায় না। কারণ দুইয়ের অধিক যখনই পরমাণু আসে না, একটা পরমাণুর নিউক্লিয়াস আরেকটা পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যখনই আসে তখন এদের মধ্যে কী বিকর্ষণ করবে না, ওদের মধ্যে নিউক্লিয়াস দেখো যখনই কাছাকাছি আসবে, সৌরজগতে কী হচ্ছে, দুইটা বড় বড় জিনিস যখন কাছাকাছি আসে একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত কিন্তু ওরা আকর্ষণ করে, যখনই খুব কাছাকাছি চলে আসে তখনই কিন্তু বিকর্ষণ করবে। তো এই দুইয়ের অধিক, ধরো 3, 4 এরকম এত আণবিক সংখ্যাযুক্ত যে বিক্রিয়াগুলি সেগুলি বাস্তবে খুব কম হয়, ওদের জন্য প্রচুর পরিমাণে শক্তি লাগে। যেরকম আমরা বলতে পারি নিউক্লিয় সংযোজন বিক্রিয়া, প্রচুর বেশি পরিমাণ শক্তি লাগে, কারণ ওইখানে দুইটা নিউক্লিয়াসকে কাছাকাছি আনতে হয়। ওদের মধ্যে যে নিউক্লিয় বল, সেই বলটাকে ওভারকাম করে ওদেরকে কিন্তু ওইখানে ঢুকাইতে হয়, ঠিক আছে? এই জিনিসটাকে আমরা বলছি, এর জন্য উচ্চ আণবিক বিক্রিয়াগুলি কিন্তু আমরা বাস্তবে পাই না, কারণ সেখানে কিন্তু অনেক বেশি শক্তি লাগে, ঠিক আছে? এই গেলে একটা সংঘর্ষ তত্ত্ব। আরেকটা যাবে ট্রানজিশন স্টেট মানে কীরকম? এইখানে কি হচ্ছে, দুইটা আসবে কাছাকাছি, আইসে একটার সাথে ট্রানজিশন স্টেট মানে এমন একটা জায়গা, মানে বলতে পারো যে এই একটা ক্যারামের গুটি এখানে আছে, ঠিক আছে, যেটা তোমরা এই সেন্টুলতে করছিলাম, এই একটা গুটি তুমি ধরো এটা পকেট, ঠিক আছে, এই একটা গুটি আছে আর এই একটা গুটি আছে। এর কথা তোমার এটা লাভ, এই গুটিটাকে তোমাকে ফেলতে হবে, এটা তোমার ব্ল্যাক, এটা হোয়াইট, আর তোমার এখানে এটা তো তোমার লাইন। এই গুটিটাকে পকেটে ফেলতে হবে, কি করবা? ওইখান থেকে স্ট্রাইকার দিয়ে আমি এখানে মারবো, তাহলে এখানে একবার এইখান থেকে নেব, তার মানে এখান থেকে একটা এমনভাবে খেলতে হবে যে এই আইসে একে ধাক্কা দিবে, একে প্রেশার দেওয়া হবে, এই প্রেশারটা এখানে মানে ট্রান্সফার হবে, তাহলে এমন একটা সময় তো আসবে যেই সময়টাতে, বা এটা আমি খুব বড় ডিস্টেন্স দেখাচ্ছি, যদি একটা এমন ডিস্টেন্স হয় যে এও এসে ধাক্কা খাচ্ছে আবার এও একে ধাক্কা দিচ্ছে, মানে অ্যাট এ টাইম যদি আমি SN2 এর মতো বলি, তাহলে এই একটা এরকম তৈরি হবে যে এ আসলো, ধরো এই এক্স একটা আসলো, এ এসে ধাক্কা দিল, আর এর সাথে ধরো ওয়াই অলরেডি আগের থেকে ছিল, একে ধাক্কা দিচ্ছে আর এটা বের হয়ে যাবে, এর সাথে লাগেছিল, এই যে এই বন্ধনে আবদ্ধ ছিল। তাহলে এমন একটা সময় আসবে যেখানে এক্স এর সাথে জয়েন হবে, তাহলে বন্ড ব্রেকিং একসাথে হচ্ছে, এটাকে বলা হচ্ছে ট্রানজিশন স্টেট। মেকিং আর ব্রেকিং একসাথে হবে, মানে এমন একটা সিচুয়েশন থাকবে যেখানে কিনা দেখবা বিশেষ করে সিনেমার মধ্যে যখন এই যে স্লো মোশনে মাইন্ডগুলো দেয়, এই ঘুষিটা এরকম দিবে, চাপাটাও দেখবে আস্তে আস্তে দেখতে থাকে, হয়তো এরকম এমন একটা সময় আসে যেখানে বাড়ছে, এদিকে চাপাটাও দেখবা বা দাঁতটা খুলে আসতেছে, এরকম একটা সিচুয়েশন, ঠিক আছে? এটা হচ্ছে ট্রানজিশন স্টেট। মাইরও খাচ্ছে, এদিকে তার ইম্প্যাক্টও আমরা দেখছি, একবারে দুইটা কাজ হচ্ছে এরকম একটা, কিন্তু এটা খুব ক্ষুদ্র সময়ের জন্য হয়, এটা খুব ক্ষুদ্র সময়ের জন্য হয়, এর জন্য এটাকে আমরা বলছি ট্রানজিশন স্টেট, ঠিক আছে? একটা ট্রানজিশন, হ্যাঁ
না, একদমই সুস্থিত, খুব কম সময়ের জন্য সুস্থিত হয়। এটা মানে কয়েক মাইক্রো সেকেন্ডের জন্য আমরা এটা দেখতে পারি, ঠিক আছে? সুপার স্লো থাকে না। হ্যাঁ, বিশেষ করে অ্যাক্সিডেন্টের সময় কিন্তু এরকম দেখা যায়। অ্যাক্সিডেন্ট যখন তুমি একদম খুব স্লো মোশনে দেখবে অ্যাক্সিডেন্টগুলি, লাগলো বাস আস্তে আস্তে দেখলে উড়লো, তা লাগলো আর উড়লো, এটা হচ্ছে ট্রানজিশন স্টেট। স্লো মোশন যেটা, এটা হচ্ছে ট্রানজিশন স্টেট। তাহলে বোঝা গেল, তাহলে সেই ট্রানজিশন স্টেটে যাওয়ার জন্য কিছু পরিমাণ শক্তি আমাকে সাপ্লাই করতে হবে। এটাকে আমরা বলছি হচ্ছে সক্রিয়করণ শক্তি। বোঝা গেল কথাটা? তাহলে এইভাবেই আমরা প্রথম সক্রিয়করণ শক্তির ধারণাটা আমরা পাবো। যেরকম আমরা বলছি যে তন্ময় আর দীপজ্যোতির মধ্যে যদি যুদ্ধ করাইতে হয়, তাহলে আমাকে কিছুটা পরিমাণ শক্তি সাপ্লাই করতে হবে। যেরকম A প্লাস B বিক্রিয়া করে তৈরি করবে সি, ঠিক আছে? তাহলে এরা হচ্ছে আমার বিক্রিয়াজাত পদার্থ। এটা হচ্ছে বিক্রিয়াজাত, আর কিছু শক্তি লাগে। ঠিক আছে? এরা এমনি এমনি কিন্তু বিক্রিয়া করবে না। বাইরে থেকে আমি যদি একটা কার্ভে দেখি, আচ্ছা এরা কখন বিক্রিয়া করবে আমাকে একটা জিনিস বলো তো, এরা কেন বিক্রিয়াই বা করবে? এরা হ্যাঁ, কেন বিক্রিয়া করবে? ইলেকট্রন আধিক্য পূরণ করার জন্য। না, আর উৎপাদন বাড়ানোর জন্য, আর সম্মত হওয়ার জন্য। আর আজকে আমরা এখানে কেন পড়ছি? এটা একটা প্রক্রিয়া। কেন করছি? ভবিষ্যৎটাকে সুস্থিত করার জন্য। হ্যাঁ, অর্থাৎ আমরা এখানে যেখানে আছি, এখানে আমরা কম সুস্থিত, আমাদের জীবনটা বলে না যে স্টেবল হইতে হবে, আর স্টেবল হইতে হবে, তাই তো? তা এই যে বিক্রিয়কগুলি, ওরাও কিন্তু স্টেবল হইতে চায়, ভবিষ্যতে সুস্থিত হইতে চায়। যদি ওরা যদি ওইখানে আজকে যদি তুমি দেখছো আমার ভবিষ্যৎ হচ্ছে একদম অন্ধকার, তাহলে ওইটাকে আমাকে আলোয় ভরতে হবে। সেই আলোয় ভর্তি করার জন্য আমাকে কী করতে হবে? পরিশ্রম করতে হবে, এনার্জি ক্ষয় করতে হবে এখানে। তাহলে আমরা বর্তমানে যেখানে আছি এটা আনস্টেবল জায়গা, যেখানে যাব সেটা স্টেবল জায়গা। তাহলে এবার বলো, আমরা যেখানে আছি এই জায়গার শক্তিটা বেশি, না যেখানে যাব যে ভাবছি ওইখানটায় যাবো ওইটা শক্তিটা বেশি? না, ওইখানে শক্তি কম হবে, এখানে কি বলছি, যে জিম করে এর মধ্যে শক্তি বেশি, ও সবসময় লড়াকু হবে, ও খালি যুদ্ধ করতে যাবে, খালি ক্ষয় করার কিন্তু চেষ্টা করে। হ্যাঁ, কিন্তু বুড়া লোক ওর তো শক্তি নাই। পুরো দিন হ্যাঁ, কম কাজ করবে। তার মানে দেখো এখান থেকে একটা জিনিস ক্লিয়ার, যে এটা হচ্ছে আমার বিক্রিয়ক পদার্থের এনার্জি লেভেল। আর এনার্জি লেভেল যদি বলি, তাহলে বিক্রিয়া করার পর এমন একটা জায়গায় আসবে যেখানে কিনা শক্তিটা কম হয়ে যাবে। তাহলে এই শক্তির ডিফারেন্স আর এই শক্তির ডিফারেন্স নিশ্চয়ই এক না। না। অর্থাৎ এটাকে আমরা বিক্রিয়াজাত বলছি, বিক্রিয়াজাত শক্তি। আর বিক্রিয়ক, আর এটা হচ্ছে সরি এটা বিক্রিয়ক, এটা বিক্রিয়ক, এটা বিক্রিয়াজাত। কেন বিক্রিয়া করবে? আমরা কেন পড়াশোনা করব? তার মানে আমার স্টেবিলিটি বাড়াইতে হবে। তাহলে এটা শক্তি বেশি মানে কম স্টেবল, এটা শক্তি কম মানে হচ্ছে বেশি স্টেবল। তাহলে এ কি সরাসরি এইভাবে চলে আসবে? না না, শক্তি ক্ষয় করতে পারে। তাহলে একে প্রথমে আমি হিট সাপ্লাই করব, এনার্জি দিব, এ এমন একটা জায়গায় যাবে যেখান থেকে আর গুরুত্ব হবে না। তারপরে গাছে উঠে তার মানে এই যে এই জায়গাটা, এই পিক পয়েন্ট, কোথাও হয়েছে আমি এই যে পিক পয়েন্ট, এই পিক পয়েন্টটাকে আমরা কি বলছি? ট্রানজিশন স্টেট। এই জায়গাটাই এই জায়গাটা থেকে অর্থাৎ এই জায়গাটার মধ্যে এই এ আর এই বি, হ্যাঁ, এরা এখানে গিয়ে এখানে এ নিচ্ছে, বি নিচ্ছে, এখানে এ বি একটা এখানে একটা এ বি একটা ট্রানজিশন স্টেট তৈরি করলো, ঠিক আছে। দুটো একসাথে একটা কমপ্লেক্স গঠন করলো। তারপরে সেই কমপ্লেক্স ভেঙে এখানে আমার বিক্রিয়া যেত, সিরাপ করলো। ঠিক আছে? এই যে এই শক্তিটা, এই যে এইটাকেই আমরা বলছি হচ্ছে সক্রিয়করণ শক্তি। এটাই আমার জীবন নাকি? হুম, মানে বিক্রিয়ক থেকে ওই সাইডটা মানে ট্রানজিশন হাইটটা বলতো। অবশ্যই এর তো একটা নির্দিষ্ট এনার্জি পজ করে, ওর তো একটা নিজস্ব ক্ষমতা আছে। তারপরেও ও দেখো এখান থেকে কিছুটা পরিমাণ আমরা সাপ্লাই করলাম, যেখানে এই ট্রানজিশন স্টেটে পৌঁছালো, এখানে এ বি একটা কমপ্লেক্স তৈরি হলো, সেই কমপ্লেক্সটা আস্তে আস্তে কনভার্টেড হয়ে গেল সিতে, আর বাকি এনার্জি কিছু রিলিজ হবে অবশ্যই। ঠিক আছে? বোঝা গেল? তাহলে এই যে সক্রিয়করণ শক্তি যদি আমি সাপ্লাই না দিই, আমি যদি এই দুজনের মধ্যে যদি একটা খটকা না লাগাই, খটকা মারপিট করাবো, ওরা তো নিজেরাই ঝগড়া লাগবে, আমার তো খটকা লাগাইতে হবে, এমন বিশ্বযুদ্ধ বাজাইতে হবে, যেমন চীন আর ইয়ের মধ্যে হইতেছে প্রায় এখন। তাই তো? এখানে শক্তি সাপ্লাই করতেছে। ওগুলো কথা বলো না, ওগুলো বিতর্কিত ব্যাপার।
ওগুলো নিয়ে পরে কখনো বলবো, তখন আর ভিডিও থাকবে না। আচ্ছা, না তো পরে মানুষ দেশদ্রোহী বলা শুরু করবে। আচ্ছা, তাহলে দেখো এই বিক্রিয়ক থেকে বিক্রিয়াজাত। এবার এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে থ্রেশোল্ড এনার্জি কী। তাহলে অ্যাক্টিভেশন এনার্জি কী, যেটাকে আমরা দিয়ে প্রকাশ করলাম, হ্যাঁ। আরেকটা আসবে হচ্ছে সূচনা শক্তি বা থ্রেশোল্ড এনার্জি। থ্রেশোল্ড এনার্জি ইন্ট্রোডাকশন দিয়ে দিই। তোমরা থ্রেশোল্ড ফ্রিকোয়েন্সি পড়ছো, এনার্জিটা এবার পড়ো। অর্থাৎ থ্রেশোল্ড এনার্জি হচ্ছে ঠিক যে মুহূর্তে হচ্ছে বিক্রিয়াটা শুরু হলো, অর্থাৎ যে শক্তিটা, এটাকে বলে বাংলায় যদি বলি তাইলে হবে সূচনা শক্তি। হ্যাঁ সূচনা। কথাটা বোঝা গেল? সূচনা শক্তিটা কী জিনিস? মানে যে শক্তিটায় গিয়ে বিক্রিয়াটা সূচিত হচ্ছে, মানে শুরু হচ্ছে, বোঝা গেল? এইটা খুব ইম্পর্টেন্ট। এই থ্রেশোল্ড এনার্জি আর অ্যাক্টিভেশন এনার্জি মাঝে মধ্যেই দেয়। অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে যে শক্তিটা দিলে পরে বিক্রিয়াটা শুরু হওয়ার মানে শুরু হবে একটা ভাব তৈরি হয়। এটা হচ্ছে আমার কি সক্রিয়করণ শক্তি, যেটা না দিলে বিক্রিয়া শুরুই হবে না। আর যে মুহূর্তে শুরু হচ্ছে তার যে এনার্জিটা, সেটা হচ্ছে আমার কি থ্রেশোল্ড এনার্জি বা সূচনা শক্তি। হ্যাঁ, সক্রিয়করণ শক্তি ইংরেজিতে কি? সক্রিয়করণ শক্তি হচ্ছে আমি তোমাদের খটকা লাগাই দিলাম, তোমরা তো এমনি যুদ্ধ করবে না। তোমাকে দুইটা খারাপ কথা বললাম ওর ব্যাপারে, ওই যে হাউসফুল 2 এর মতো, আর ওকে তোমার নামে যেটা খারাপ কথা বললাম, তার মানে তোমাদের এক্সাইটেড করে দিলাম, এ আর বিকে এক্সাইটেড করে দিলাম, বাস এইবার এখান থেকে লাগো ঝগড়া। এবার ওই জায়গায় যে এনার্জিটা তৈরি হচ্ছে ওইটা হচ্ছে সূচনা শক্তি। যে এনার্জিটা গিয়ে তোমরা এই যে এই হাইটে গিয়ে যে তোমাদের এই শক্তিটা, এটা হচ্ছে সূচনা শক্তি। এখান থেকে এই যে এখান থেকে এইটুকু, এই নিচের থেকে এইটুকু হচ্ছে তোমাদের সূচনা শক্তি। এই শক্তিটা গিয়েই তো করলো। কথাটা বোঝা গেল? তাহলে সূচনা শক্তি কি আর হচ্ছে থ্রেশোল্ড এনার্জি কি, অ্যাক্টিভেশন এনার্জি কি বোঝা গেল? এই সক্রিয়করণ শক্তি ইংরেজিতে বলা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। সূচনা শক্তি স্যার অনেকক্ষণ থাকবে যেটা, আর সক্রিয়করণ যেটা অল্প সময় থাকবে না, ওরকম কোনো ব্যাপার না। এখানে তো এটা হচ্ছে দুইটা ডেফিনেশন দুই রকম। এবার এটা হচ্ছে বিক্রিয়া শুরু হয়ে গেল একটা পার্টিকুলার টাইমে হচ্ছে যে শক্তিটা, আর এই সক্রিয়করণ শক্তি তো তোমাকে কন্টিনিউ সাপ্লাই করতেই হবে, না বিক্রিয়াটা হয়ে তো স্টপ হয়ে যাবে। এবার এদের ঝগড়া লাগাই দিলাম, ঠিক আছে। এবার যতক্ষণ অবধি আমি সক্রিয় রাখবো প্রত্যেকটা অণুকে, ততক্ষণ ওরা বিক্রিয়া করবে। এবার এটা এরকম না যে তুমি একবার হচ্ছে ওই বার্নারের মধ্যে তুমি স্পার্ক করে দিলে আগুন কন্টিনিউ জ্বলতেই থাকবে, এরকম না, ঠিক আছে। যতক্ষণ শক্তি সাপ্লাই করবে ততক্ষণ চলবে। তবে হ্যাঁ, একটা সময় কি হয় যে যখন তুমি এখানে সক্রিয়করণ শক্তি দিয়ে তুমি এদের অ্যাক্টিভেট করে দিলাম, এরা বিক্রিয়া করবে, সেখান থেকে তো ওরা ওই তাপ উৎপন্ন করবে, সেই তাপেই এই বাকি বিক্রিয়াগুলো হতে থাকবে, যেটা গ্যাসের ক্ষেত্রে হয়। এর জন্য ওরা স্পন্টেনিয়াস চেইন ভাঙতে থাকে। ওই ভাঙার থেকে যে এনার্জিটা উৎপন্ন হয় সেটা পরের চেন, তারপরের চেন, এবার ভাঙতে এর জন্য একবার গ্যাস জ্বালাইলেও জ্বলতেই থাকবে, স্পন্টেনিয়াস হয়ে যায়, ঠিক আছে। তাহলে সক্রিয়করণ শক্তিটা বোঝা গেল। এটা হাড় ধ্রুবকের সাথে কী করে সম্পর্কিত। তাহলে এই সক্রিয়করণ শক্তি হচ্ছে আমাদের সম্পর্কিত হচ্ছে, আমরা নতুন কয়েকটা জিনিস জানবো, সেটা হচ্ছে হাড় ধ্রুবকের সাথে কে সমান a of e⁻ -e⁴ তাহলে বলো প্রত্যেকটা কী কী। তাহলে কেটাকে আমরা হাড় ধ্রুবক, টি পরমাণুটা, কেটা কি, এটা এ হচ্ছে কম্পাঙ্ক গুণাঙ্ক, কম্পাঙ্ক গুণাঙ্ক না কি আছে এখানে, কম্পাঙ্ক গুণাঙ্ক স্যার। এ হচ্ছে কম্পাঙ্ক গুণাঙ্ক, কম্পাঙ্ক গুণাঙ্ক, ই হচ্ছে সক্রিয়করণ শক্তি। সক্রিয়করণ শক্তি আর তো জানোই ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, আর টি হচ্ছে আমার ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে এইটা সাপেক্ষী টোটাল এক্সপোনেন্ট, হ্যাঁ টোটাল EA/RT কে এটা এরকম অঙ্ক ছিল তো লাস্ট দিকে, এইটার মানটাই বেশি বুঝে গেলে ওটা কিছু লাগবে না, আমি বলছি এটা থেকে কোথায় লাগবে, অঙ্ক কোথায় লাগবে বলবো, সব বলবো। আমি একদম তোমাদের যতটুকু লাগবে ততটুকুই বলবো, বেশি ফালতু বলে তোমাদের পাজল করাবো না। যেটু কম পড়েছে একটু করতে, ছাপড়া যে আবার যেটু পড়েছে একটু করতে, সব অঙ্ক একটু ছাপড়া যাওয়া আচ্ছা, তাহলে বোঝা গেল
তাহলে এবার দেখো একটা জিনিস এখান থেকে, খুব মজাদার জিনিস। কোনো এটা কি হাড় ধ্রুবক তো নাকি? হ্যাঁ এটা ডিনোট করে কি বিক্রিয়াটা কত তাড়াতাড়ি হবে বা কত স্লোতে হবে, তাই তো? তাহলে এবার বলো তো এই কে এর সাথে ই এর কি সম্পর্ক, কে এর সাথে E? কিভাবে সম্পর্ক? যেটা negative ই এ আছে। যদি বাড়ে তাহলে কে কি বাড়বে কি কমবে? কমবে। এই যদি বাড়িতে কেউ বাড়বে বাড়বে না, যদি নেগেটিভ মানে আছে তাহলে যদি ঘাটটা বাইরে যায়, যদি ঘাটটা বাইরে যায় তাহলে ওটা কমের দিকে যাবে, তাহলে হ্যাঁ বাড়লে কমবে, ব্যস্তানুপাতিক এটা তো নিচের দিকে যাবে, ব্যস্তানুপাতিক। মাইনাস আছে না, নিচের দিকে যাবে। মাইনাসটা কত খালি ই কত বলছে আমি খালি ই এর কথাই বলছি, কে এর সাথে ই এর সম্পর্ক দেখি। ই যত বাড়বে হ্যাঁ যদি ভাগফলটা কে এর মানটা তত কমবে, কারণ এ আবার গুণ করতে লাগবে না। হ্যাঁ ঠিক আছে, ই এ মানেই হচ্ছে ই অ্যাক্টিভেশন, এ হচ্ছে সাবস্ক্রিপ্টে বসানো ই অ্যাক্টিভেশন, এনার্জিটা অ্যাক্টিভেশন এনার্জি। এটা ই একটা জিনিসই, একটাই সক্রিয়করণ শক্তি। এবার আমাকে শুধু একদম কনক্লুশন বলো, এটার সাথে এটার কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। এ বলছে ব্যস্তানুপাতিক, কে একজন বলছে ব্যস্তানুপাতিক, কোনটায় যাব? আর কাজল কি বলো? মাইনাস হবে সামনে, আমিও ব্যস্ত নই। ব্যস্তানুপাতিক হবে। -2 হ্যাঁ y হ্যাঁ, ইকুয়ালস টু মাইনাস E এক্স। স্কয়ার তাহলে dx হবে 1 তাহলে e to the এক্স power x। বাড়লে কি? y সমান সমান e বাই x, 1 বাই x, তার মানে ওয়াই সমান সমান 1 বাই x। 1 বাই x ব্যস্তানুপাতিক এলো। তাহলে আরে এটা বাদ দাও, আমার কেমিস্ট্রির দরকার নাই। এদের দুইজনকে যদি আমার ঝগড়া লাগাইতে বেশি পরিমাণ শক্তি দরকার, তাহলে কি এরা ঝগড়া লাগতে চাবে এত সহজে? এত বেশি শক্তি খরচা করলাম 1 মিনিটে ঝগড়া শেষ। তো লাভটা কি হলো? তাহলে ওই বিক্রিয়া হারটা বেশি না কম? কম। আমার তো বেশি শক্তি খরচা করতে হচ্ছে, সক্রিয়করণ শক্তি বেশি, মানে কি এদের অনেক খটকা লাগাইতে হবে। বোঝা যাচ্ছে কথাটা? যে যাদের পিছনে আমি বেশি শক্তি খরচা করব বিক্রিয়া করানোর জন্য, তাহলে সেই বিক্রিয়ার হারটা তো কমই হবে, শক্তি তো নিয়ে নেবে। তাই তো? ও তো শক্তিটা অ্যাবজর্ব করবে। এরা এত ওরা তো স্থায়ী লোক, দুইটা বুড়ার মধ্যে ঝগড়া লাগাইতে পারবে না। ধৈর্য শক্তি বেশি। কিন্তু দুইটা জিম করার ছেলের মধ্যে ঝগড়া লাগানো সহজ, অল্প সময়। মারপিট লাগানো সহজ, অল্পতেই লেগে যাবে। ও বলছে ওর মাসেল ভালো, ও বলছে ওর ট্রাইসেপ ভালো, বাস লাগো। তাহলে এখান থেকে আমরা দেখছি যে সক্রিয়করণ শক্তির সাথে কিন্তু হার ধ্রুবক কিন্তু সমানুপাত, সরি ব্যস্তানুপাত। মানে এই যদি বাড়ে তাহলে বিক্রিয়া হার কিন্তু কমবে। কমবে। তাহলে হার ধ্রুবকের সাথে ব্যস্তানুপাতিক বলতে পারে। ব্যস্তানুপাতিক বলতে সরল সরল ওর সম্পর্কে নাই। ব্যস্ত বলতো, ব্যস্ত, হ্যাঁ ব্যস্ত বলতে পারি, ব্যস্তানুপাত। যাও স্নেহা, বুঝতে পারছো? তাহলে টি এর সাথে বলো কি সম্পর্ক? টি এর সাথে নিচে আছে। একই। টি মান যদি বাড়ে তাহলে বাড়লেই ভাগফলটা কমে যাবে, খেয়ে যাবে। হ্যাঁ কমবে তো, হ্যাঁ। সমানুপাতিক হবে। ঠিক আছে, টি এর সাথে কি সম্পর্ক বলো? সমানুপাতিক। টি এর সাথে কিন্তু সমানুপাতিক। এর জন্যই দেখবা টি এর মানটা বাড়লে তো একটু একটা কমবে। বরফ আমাদের সাধারণ উষ্ণতায় ধরো 25 ডিগ্রি আমাদের নর্মাল টেম্পারেচার, জল বরফটা রাখলে কী হয়ে যাবে? জল গলতে থাকবে। এবার এটাকে যদি আমি রোদ্রের মধ্যে নিয়ে রাখি তাহলে কী হবে? আর তাড়াতাড়ি বলবে। আরও তাড়াতাড়ি গলবে, অর্থাৎ উষ্ণতার সাথে সম্পর্কিত সরাসরি। তাহলে উষ্ণতার সাথে সমানুপাতিক। আর হচ্ছে টি হচ্ছে কি সমানুপাত। ঠিক আছে, সমানুপাত বলবে না, দেখবা বইয়ের মধ্যে সুন্দর করে ভাষা দেওয়া আছে যে এটা বাড়ার সঙ্গে পরীক্ষায় আসবে যে পরম উষ্ণতা এবং সক্রিয়করণ শক্তির সাথে হার ধ্রুবকের সম্পর্ক সম্পর্ক। বা ইএ বাই আরটির সম্পর্কটা বলবে। কথা বোঝা গেল? হুম, বুঝতে কোনো অসুবিধা আছে? একটা জিনিস মনে রাখবা এখান থেকে, প্রতি 10 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে হার ধ্রুবক দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পায়। লেখা আছে তো। কথাটা বোঝা গেল? হ্যাঁ। যদি আমি বলি যে হ্যাঁ কে টি প্লাস 10 ডিগ্রি, ঠিক আছে, সমান সমান 2 অফ কে টি বলতে পারি। হ্যাঁ। এটা ইন জেনারেল বলা হয় আর কি। সেটা কি হার ধ্রুবক ডিনোট করছে বিক্রিয়াটার ফাস্ট কতটুক, স্লো কতটুক। আচ্ছা, এবার এটাকে আমরা কার সমীকরণ বলছি? আর আর এবার এটা থেকে একটু ডেরাইভ ফর্ম দেখবো আমরা। তাহলে আমরা দুইটা আলাদা আলাদা টেম্পারেচার নিব, একটা T1 টেম্পারেচার নিব, একটা T2 T2 টেম্পারেচার নিব।
ঠিক আছে, দুইটা টেম্পারেচারে তাহলে হার ধ্রুবক কি একই হবে না আলাদা হবে? আলাদা হবে। নিশ্চয়ই বিক্রিয়াটা হচ্ছে উষ্ণতার সঙ্গে সম্পর্কিত। তাহলে ধরি, আচ্ছা এখান থেকে আমরা একটু ইসে করে নিই, একটু লক ফক দিয়ে গল্প করে নিই। হ্যাঁ, তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন, 1 নং ইকুয়েশন থেকে পাই। তাহলে উভয় দিকে লগ নিই, লগ কে লক লগ এ এ ই এর সামনে একবার আনতে হতো। প্লাস লগ ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি। বোঝা গেল? তো সমস্যা লককে মাইনাস দিতে না আরে হে এখনো দেয় নাই। এত ধৈর্য হলে হবে? পেশেন্স রাখো। অন্য কিছু বলতে যা হয় ঠিক আছে। লগ এর মধ্যে অনেক তাহলে এটা একটা ধ্রুবক। হ্যাঁ, তাহলে ধরি, এবার ধরে নিই, এবার ধরবো আমরা, ধরি T1 ও T2 উষ্ণতায় হার ধ্রুবকের মান যথাক্রমে Q1 Q2 K1 ও T2। ঠিক আছে, তাহলে আমরা যদি T1 টেম্পারেচারে নিই, তাহলে আমরা লগ K1 করে নিই। লগ K1 সমান সমান আমরা বলতে পারি লগ এ, এটা তো আর চেঞ্জ হচ্ছে না, সরি এটা তো ধ্রুবক, গারত্ব নয়, মাইনাস ই এ বাই RT1 লগ নিচ্ছি কেন, এটা এলএন নেব, এলএন লক কি আবার ও সেখানে বলতে বলিস এলএন 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 ক্ষমা করলো এলএন K1 ও লগ এলএন এ মাইনাস, কারণ ওই যে ই তো ই লগ, তো এটা লগ 10 না, তো যেটা আমরা এলএন ইতে তো আমার লগ ইতে তো আর 1 হবে না, এলএন ইতে 1 হবে, তাই না? লগ ইবেস 10 লাগবে। এটা আমার ইবিএস লাগবে, ইবিএস ছাড়া তো আমি এই ই টু দি পাওয়ার এক্সপোনেন্টটাকে তো এটা 10 টু দি পাওয়ার নাই তো। তাহলে লগ এ মাইনাস ই এ বাই আর T1 T1। ঠিক আছে, কোনো বুঝতে অসুবিধা আছে এইটুকে? আচ্ছা, তাহলে তো এইখানে- এলএন ln K2 এলএন এ মাইনাস ইয়ে বাই RT 3.303 RT আছে ওখানে ওটা লগ বুঝতে কোনো অসুবিধা আছে এইটুকে? তো অসুবিধা নেই। তাহলে ইকুয়েশন এটা 3 দিলাম, আচ্ছা তাই যদি হয় তাহলে আমি 4 মাইনাস 3 করি। কাটা যাবে না? ঠিক আছে, এই দিক যদি দেখো ভালো করে, লক K2 বাই K1 এলএন K2 মাইনাস এলএন K1, এলএন এলএন কাটা যাবে, দুটোকে কাটা যাবে তাহলে আমরা পাচ্ছি মাইনাস ই এ বাই আর টি টু মাইনাস অফ মাইনাস ই এ বাই আর টি 1, তাই তো? লক K2 বাই K1 কমন নেন এলএন K2 বাই K1 সমান সমান এটা 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 কাটলাম আর বুঝলাম না, ইয়ে বাই আর তাহলে ই এ বাই আর ব্র্যাকেট T1 বাই minus T1 মাইনাস K ঠিক আছে, এলএন K2 বাই K1 ই এ বাই আর কমন নেব আর কমন নিয়ে নিলাম 1 বাই T1 মাইনাস 1 বাই T2। তাহলে এলএনকে আমরা লক করে দিই 2.303 লগ K2 বাই K1 সমান ই এ বাই আর T2 মাইনাস T1 বাই T1 লগ K2 বাই K T1 into T2, very important, এই আরে নিয়ে আসতে চাই।
দুইটা আলাদা আলাদা টেম্পারেচারে আলাদা আলাদা হার। প্রমাণ করাটা লাগবে। হ্যাঁ, প্রমাণ করাটা লাগবে। দেখছিস কেন এগুলি তো প্রমাণ করা খুব easy। সহজ তো। বোঝা গেল সম্পর্কটা? হ্যাঁ, এইটুকুই সক্রিয়করণ শক্তির বাকি ছিল। এবার আরেকটা জিনিস, এইবার চলে আসবে আমরা ঘটক। কি ঘটক? বিক্রিয়ার ক্ষেত্রে কি বলবো? অনুঘটক। চলো এবার অনুঘটক এসে এবার অনুঘটক ও কি করে? বিক্রিয়ার হারটা বাড়ায় দেয় বা কমায়, হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে বাড়ায় দেয়, কিন্তু বিক্রিয়া শেষে যেরকম অবস্থা বিক্রিয়া প্রথমে ছিল ওরকম কেন অবস্থায় পাওয়া যায়। বাড়ায় কমায় না? ওটাই বললাম, বেশিরভাগ ক্ষেত্রে বাড়ায়। সমস্ত বেশিরভাগ ক্ষেত্রে বাড়ায় না। যারা অনুঘটক ওরা বিক্রিয়ার বেগ বাড়াই দিবে, বাড়াই দিবেন। আর যারা বাধক ওরা বিক্রিয়ার বেগটাকে কমাবে। এবার তোমাদের পরীক্ষায় আসবে যে বাধক কি বা মন্দক কি, মন্দন দিলে হ্যাঁ। মন্দ দেখি না বিক্রিয়ার বেগকে মন্দীভূত করবে। মন্দীভূত করবে। তাহলে এটা কে? বাদক এক্সাম্পল লাগবে ফসফরিক অ্যাসিড। ঠিক আছে, ফসফরিক অ্যাসিড ও কী করবে? এটা আছে কিন্তু এখানে তোমাদের বাধক বা মন্দক। আরেকটা আসবে অনুঘটক বিষ। বিষ বিষ, অনুঘটক বিষ। কোন গোটে বাধা দিবে, এটাই হলো বড় কথা, বাধা দিবে না স্যার। অনুঘটকের ক্রিয়াটাকে বাধা দিবে। যেরকম কোথায় ইউজ করছিলাম আমরা, মনে করে দেখো, ছিল তোমাদের রোজেনমান বিক্রিয়া, ওইখানে একটা অনুঘটক বিষ ইউজ করা হয়। হ্যাঁ হ্যাঁ, কবে বিক্রিয়া কম। আসবো 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 আসবো। হ্যাঁ এই তিনটা জিনিস তাহলে তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? একটা হচ্ছে অনুঘটক, এর আগে পড়েছে। এই অনুঘটক যেটা লাগবে এটা শোনো, আচ্ছা, অনুঘটক, ঠিক আছে? এটা পরের চ্যাপ্টারেও আছে, সারফেস কেমিস্ট্রিতেও আছে অনুঘটক। একটা হচ্ছে বাধক বা মন্দক। অনুঘটক তোমরা জানো, নিকেল, প্ল্যাটিনাম, প্যালাডিয়াম, এগুলো যখন হাইড্রোজেন গ্যাসের অ্যাবজর্পশনে এগুলো খুব কাজে লাগে। তুমি দেখো ওই যে হাইড্রোজেন গ্যাসের সাংকেতিক চিহ্নতে প্ল্যাটিনাম ইউজ করছি। প্ল্যাটিনামের অধিষ্ঠিত ওইটি আজকে দেখবো আমরা। দার্জালি বাধক বা মন্দক যারা কি করে বিক্রিয়ার বেগটাকে কমায় দেয়, বাড়াইবে কে? কমায় দিবে। উল্টা কীরকম বলো তো? যেরকম পিঁপড়াগুলো থেকে কমে গেছে। ঠিক আছে, আরেকটা আমরা করবো অনুঘটক বিষ। মানে অনুঘটকের কাছ থেকে বাধা দেবে, মানে অনুঘটকের ক্রিয়াটাকে বাধা দেবে। কাজের কি আলাদা হলো। ঠিক আছে, সংখ্যাগুলি কিন্তু শিখবে ভালো করে। অনুঘটক বিষ কারা কারা ইউজ করা হয়? জাইলিন, রোজেনমান বিক্রিয়া লিখবা, রোজেনমান বিক্রিয়ায় ফুটন্ত জাইলিন, রোজেনমান বিক্রিয়ায় কুইনোলিন বা জাইলিন, কুইনোলিন, জাইলিন, কুইনোলিনটা লিখবা। রোজেনমান বিক্রিয়ায় যে আমি কুইনোলিনটা ইউজ করছি সেটা কিন্তু অনুঘটক বিষ, অর্থাৎ ওইখানে ওই বেরিয়াম সালফেটের, প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেটের একটা মিক্সচার থাকে। ওইখানে বেরিয়াম সালফেটের ক্রিয়া আর প্যালাডিয়ামের ক্রিয়াটা একটু বেশি করে মন্দীভূত করার জন্য কিন্তু এই অনুঘটক বিষ। বিষ মানেই হচ্ছে আমাদের যে জৈবিক ক্রিয়াগুলি আছে সেটাকে বাধা দেওয়া বা চেঞ্জ করে দেয়। বিষটা কী হয়? বিষটাও তো ওয়ান সর্ট অফ প্রোটিন, যেটা আমাদের বডি হচ্ছে ইসে করতে পারে না, ক্লিভেজ করতে পারে না, ভাঙতে পারে না, এই জন্যই বিষ। কিন্তু যারা গাঁজা খায় ওদের ক্ষেত্রে ওইগুলো বিষ কোনো ব্যাপার না। যারা গাঁজা খেতে বিষ খেলে মরবে না। ওরা ওই বিষ হচ্ছে উচ্চ প্রোটিনটা পড়বো আমরা পরে। উচ্চ প্রোটিন এখানে অনেক হাই লিঙ্কেজ থাকে, পেপটাইড বন্ধন অনেক বেশি থাকে। কারণ তোমাদের পেপটাইড বন্ধন পড়ো নাই বায়োলজিতে? পলিপেপটাইড বন্ধন, হ্যাঁ স্যার। হ্যাঁ, পেপটাইড বন্ধন পরে আসবে, দেখবা যে বায়োলজি আসলে কী জিনিস। বায়োলজি কি আদৌ বায়োলজি না কেমিস্ট্রি? বায়োলজি আসলে কেমিস্ট্রি স্যার। হ্যাঁ, বায়োলজি পড়ে আর ঠিক আছে। আচ্ছা, হয়ে গেল অনুঘটক, হয়ে গেল অনুঘটক বিষ। এইবার অনুঘটকটা অ্যাকচুয়ালি বিক্রিয়াতে কী করে? সক্রিয়করণ শক্তি কমায় দেয় না কী করে? বাড়াই দেয়। না, যদি অনুঘটক কী করে? আমি অনুঘটক বলছি, আমি অনুঘটক বাধকও বলছি না, মন্দকও বলছি না। বাড়ায় দেবে। হ্যাঁ, বাড়াবে। শক্তিকরণ শক্তি যত বাড়বে ততই তো বিক্রিয়া তাড়াতাড়ি হবে না। না, সক্রিয়করণ শক্তি কিন্তু ও চেঞ্জ করবে না। ইয়ে তো সক্রিয়করণ শক্তি ওর ক্ষেত্রে ফিক্সড, কিন্তু ও বিক্রিয়ার হারটাকে বাড়ায়। হাঁটতে পারে। ঠিক আছে, অর্থাৎ দেখো, হাতে বেশিটা। হ্যাঁ, এবার দেখো অ্যাকচুয়ালি করেটা কি? অনুঘটকের উপস্থিতিতে এবার দেখো অনুঘটকের উপস্থিতিতে কীভাবে হবে। হ্যাঁ। এই ছিল আমার বিক্রিয়া যেত। এই হচ্ছে বিক্রিয়া। বিক্রিয়া অনুঘটকটা কী করে? পাহাড়ে এটা সক্রিয়করণ শক্তি ওইটাই থাকবে ফিক্সড, কিন্তু ও হচ্ছে
এইখান থেকে এখানে যাওয়ার পরটা হচ্ছে স্পিড করে দেবে। ওই দেখো না ইগনিশন কিছু স্পিড ইসেতে Game থেমে কার যাবে। রেসিং গেমগুলোর মধ্যে দেখবা এক জায়গায় গেলে স্পিডটা বেড়ে যাবে একদম ইগনিশন দিয়ে দেয় যে স্পিডটা বাড়ে, পিছন দিয়ে হচ্ছে যেরকম ফাস্ট হচ্ছে গ্যাসোলিন বা সেগুলি দিয়ে হ্যাঁ আগুন বেরোতে থাকে। ওই সক্রিয়করণ শক্তিটা সক্রিয়করণ শক্তি ওইখানে দেখো, ও তো গাড়িটা তেল খাবেই, হ্যাঁ ওর সক্রিয়করণ শক্তি যা আছে আছে, কিন্তু ও কিন্তু হচ্ছে বিক্রিয়ার হারটাকে বাড়ায়। অনুঘটক সক্রিয়করণ শক্তি কিন্তু কমাইতে পারে না, ওরা ওই সক্রিয়করণ শক্তি দেয়, কিন্তু অনুঘটক কী করবে বিক্রিয়ার হারটাকে বাড়ায় ওরা খুব তাড়াতাড়ি। মানে এরা দুইজন ধরো আমি এদের ধরো বাইরে থেকে এনার্জি ধরো আমি ইসে করছে, ওরা ধরো ভিতরে একটু করে আমি ওদের বাইরের থেকে লোকের থেকে কথা শুনছে, আর ওরা কিন্তু একজন আরেকজনের দিকে কিন্তু হিংসায় জ্বলছে। এবার মাঝখান থেকে টুকাই গিয়ে দিল একটা খোঁচা দুইজনকে, তার মানে এ কিন্তু এখানে কী করে দিল অনুঘটক হয়ে গেল। আচ্ছা তাহলে এখানে তো আগে ডাইরেক্ট এখানে আসতেছিল, তো এবার তোর মিছিল মাঝখানে এসে বেড়ে গেল, তাহলে তো আর তাতে হবে না। তাহলে কেন হলো? একটা জিনিস দেখো, এ কতটা পথ অতিক্রম করলো, ও হ্যাঁ এ কতটা পথ অতিক্রম অনেকটা করলো, বলো তো। আর এইখানে আর এটা পথে অতিক্রমটা কম। আর এইখানে এ কতটা পথ অতিক্রম করলো, পাঁচটা করে দিচ্ছি। ঠিক আছে? মানে যেটা তোমরা 6 মাস পরে যুদ্ধ করতা, এটা আমি- এ এত 3 দিনের মধ্যে যুদ্ধ তোমাদের মধ্যে লাগাই দিল। এটাই হচ্ছে অনুঘটক। যুদ্ধ তোমাদের লাগতো, কারণ তোমাদের বিক্রিয়াটা তাড়াতাড়ি টেম্পারটা করবে। ওই হ্যাঁ। টেম্পারটা ওই বিক্রিয়াটা এনার্জিতে না, সময় হইতে, হ্যাঁ ধীরে ধীরে হোক আর- হ্যাঁ হ্যাঁ তোমাদের টেম্পারটা ওই জায়গায় হয়তো একটু পরে পৌঁছাইতো, কিন্তু ওর সাথে ওই টেম্পারটা একটু আগে পৌঁছাই দিল ওই জায়গাটা। মানে সক্রিয়করণ শক্তিতে তোমাদের আগে মুভ করা দিল, আর তোমাদের বিক্রিয়াটা ত্বরান্বিত করলো, নিজে আবার চেঞ্জ হচ্ছে না। এবার একটা পরীক্ষায় কোশ্চেনও থাকে যে এই অনুঘটক রূপে কাদের বিক্রিয়াতে এই নিকেল, প্ল্যাটিনাম, প্যালাডিয়াম, মেইনলি ডি ব্লক মৌলগুলোকেই কেন ইউজ করা হয়, সব আসবে পরের চ্যাপ্টার ওটা তো মনে ডিএফএ পড়া। তাহলে বোঝা গেল এইটুকুই তোমাদের ছিল হচ্ছে লাস্ট এই না, সেটা তো গতিবিদ্যা রাসায়নিক গতিবিদ্যা। এখন স্টপ করে দেবে, অঙ্ক চলবে।